আসসালামু আলাইকুম এভরিওয়ান। অভিনয়ের জীবন গল্পের 6 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আইমানকে কল দিলাম, আজ রাত ওর সাথেই থাকতে হবে, কারণ এত রাতে বাসায় যাওয়া ঠিক হবে না। আইমান বলল ওদের বাসায় যাওয়ার জন্য। যেতে যেতে ভাবতে লাগলাম, অবন্তীর জন্য এত কিছু করলাম, অথচ সে এক মুহূর্তে সব ভুলে গেল। তাহলে 2 রাতে যে আমার সাথে ঘুমাইছে, ওটা কেন করলো? আমি আব্বু আম্মুকে কি বলবো? ওনারা তো অবন্তীকে না পেলে মারাই যাবে। অবন্তী এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি তো কোনোদিন কল্পনাও করিনি। ভাবতে ভাবতে আইমানদের বাসায় চলে গেলাম, কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর আইমান বেরিয়ে আসলো। আইমান বলল, তামিম আসছিস? আমি বললাম হুম। আইমান বলল, আয় ভিতরে আয়। আমি ভিতরে গেলাম, ওর আম্মুকে দেখে সালাম দিলাম। আন্টি বলল, আরে তামিম যে, কতদিন পর আসছো, কেমন আছো বাবা? আমি বললাম, জি আন্টি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আন্টি বলল, আছি বাবা, বয়স হয়ে গেলে যা হয় আর কি। তামিম, তোমার আব্বু আম্মু কেমন আছে? আমি বললাম, জি আন্টি সবাই ভালো। আর কিছু কথা বলে আইমানের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে মাত্র বসলাম, আন্টি এসে ডেকে নিয়ে গেল খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আবার আইমানের রুমে গেলাম। খাটে আমি আর আইমান পাশাপাশি শুয়ে আছি। এমন সময় আইমান বলল, তামিম, এই তামিম। আমি বললাম, হুম বল। আইমান বলল, কি হয়েছে এবার বল। আমি অবন্তীর কথাগুলো বললাম। আইমান বলল, তোরে আমি আগেই বলেছি এই মেয়েটার মধ্যে কোনো ঘাপলা আছে। আমি বললাম, দোস্ত আমার মাথায় কিছু আসছে না, অবন্তী আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। আইমান বলল, দেখ তামিম, তোরে আমি আগেও বলেছি, এখনো বলছি, ওই মেয়েটার সাথে তোর হবে না, তুই ওরে ডিভোর্স দিয়ে দে। আমি বললাম, ধুর, তোর কাছে এই কথা ছাড়া অন্য কোনো কথা নেই? সারাদিন শুধু ডিভোর্স আর ডিভোর্স। ওরে ডিভোর্স দিলে আব্বু আম্মুকে কি বলে বুঝাবো, আমি নিজে কিভাবে থাকবো? আইমান বলল, দেখ তামিম, আবেগ দিয়ে তোর জীবন চলে না, আবেগ আর বাস্তবতা এক না। আমি বললাম, আবেগ দিয়ে জীবন চলবে যদি চালাতে পারিস। আইমান বলল, কিন্তু ও তো তোকে এখনো মেনেই নিচ্ছে না, ফ্লোরে ঘুমাতে হয় তোকে। আমি বললাম, দেখ ফ্লোরে ঘুমালে সমস্যা নেই, আমি চাই অবন্তী আমার সাথেই থাকুক, আব্বু আম্মুর মেয়ে হয়ে থাকুক। আইমান বলল, কিন্তু তামিম, অবন্তী তো তোরে ভালোই বাসে না। আমি বললাম, না বাসুক, আমি তো অবন্তীকে ভালোবাসি, অবন্তী কেন আমাকে ভালোবাসে না সেটাও আমি জানি না। আইমান বলল, কেন? আমি বললাম, কারণ অবন্তী ভাইয়াকে কি পরিমাণ ভালোবাসতো তোরে বলে বোঝাতে পারবো না। ভাইয়ার সাথে বিয়ের পরে অবন্তী আমাকে ভাইয়ার মতোই দেখেছে, তো হুট করে আমাকে বিয়ে করে তো আর স্বামীর মর্যাদা দিয়ে দিতে পারবে না। সেটা অবন্তী কেন, পৃথিবীর কোনো মেয়েই পারবে না। ভাইয়া মারা যাওয়ার পর থেকে অবন্তী ঠিকমতো খেত না, ঘুমাতো না, শরীরের প্রতি কোনো কেয়ার ছিল না, কারণ অবন্তীর মনটা পাথর হয়ে গেছে। যেই দিন ওই পাথরে ফুল ফুটবে সেই দিন অবন্তী তামিমকে মেনে নিবে। আমিও সেই দিনের অপেক্ষায় বসে আছি। আমি কোনোদিনও অবন্তীকে কোনো ব্যাপারে জোর করিনি, আর এখনো করব না। আইমান বলল, কিন্তু অবন্তী তো আজকে বলে দিছে তোকে মেনে নিবে না। আমি বললাম, সেটাই তো বুঝতেছি না, হঠাৎ করে অবন্তীর কি হলো? হাসপাতালে গিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করেছিল, তারপর কিছু একটা চিন্তা করে ছেড়ে দিয়েছে। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আইমান বলল, আচ্ছা দোস্ত, কিছু মনে না করলে একটা কথা বলতাম। আমি বললাম, হুম বল, মনে করার কি আছে? আইমান বলল, অবন্তীর কি কারোর সাথে রিলেশন আছে বা ছিল? আমি বললাম, আমার জানা মতে নাই, কারণ অবন্তীর আম্মু বলেছিল অবন্তীর নাকি কোনো ছেলে ফ্রেন্ডও নাই, সে জায়গায় বয়ফ্রেন্ড আসার তো কোনো প্রশ্নই আসে না। আইমান বলল, তো তুই এখন কি করবি? তোর আব্বু আম্মুকে বলে দিব ওর ব্যাপারে? আমি বললাম, এখন না, আরো কিছুদিন দেখি, এখন বলে দিলে ওনারা অনেক কষ্ট পাবে। আইমান বলল, তামিম, আমার মাথা ঘুরতেছে, তুই তোর আব্বু আম্মুকে বলবি না, নিজেও করবি না, তাহলে কি করবি? আমি বললাম, আমার মনে হয় এখানে বিশাল একটা রহস্য আছে যেটা আমি জানি না। আইমান বলল, তো কি করবি এখন? আমি বললাম, দোস্ত, তোকে একটু কষ্ট করতে হবে। আইমান বলল, কি? আমি বললাম, দেখ, আমি তো অফিসে চলে যাব, সারাদিন ওখানেই থাকতে হবে, তুই তো ফিরে আসিস, তুই যদি অবন্তীকে ফলো করতি, ও কি করে, কার সাথে যাই, তোর বাইক আছে, সমস্যা হবে না, প্রয়োজনে আমি তোর তেলের টাকা ভরে দিব।
আইমান বলল, এই হারামি, তুই পাগল হয়েছিস? তোর কাছ থেকে আমি টাকা নিব? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমি সব করতে রাজি আছি। আমি বললাম, থ্যাঙ্কস দোস্ত, তাহলে কালকে থেকে ওরে ফলো করা শুরু কর, আমি তোরে অবন্তীদের বাসা দেখিয়ে দিব। আইমান বলল, আচ্ছা ঠিক আছে, এখন ঘুমা। তারপর এপাশ হয়ে শুয়ে গেলাম। ঘুম আসছে না, বারবার অবন্তীর কথাই মনে পড়তে লাগলো। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আইমান আর আমি বাইক নিয়ে বের হলাম। আইমানকে অবন্তীর বাসায় দেখিয়ে আমি অফিসে চলে গেলাম, কাজ করতে লাগলাম। আর আইমানকে বারবার কল দিয়ে জিজ্ঞেস করতে লাগলাম, কিন্তু কোনো খবরাখবর নাই। অফিস শেষ করে বাসায় গেলাম। আব্বু আম্মু আমার উপর ফায়ার হয়ে আছে। আব্বু বলল, কিরে তুই একা কেন, আমার মেয়ে কোথায়? আমি বললাম, আসিনি। আম্মু বলল, আসিনি? তুই কালকে ওর সাথে ঝগড়া করে চলে আসিস কেন? আমি বললাম, কি, তোমাদের এইসব কথা কে বলেছে? আব্বু বলল, তুই কি ভাবছিস অবন্তীর সাথে আমাদের কথা হয় না? অবন্তী আমাদের বলেছে। আমি কি বলবো বুঝতেছি না। আম্মু বলল, কালকে কোথায় ছিলি? আমি বললাম, আইমানদের বাসায়। আম্মু বলল, অবন্তী তোরে কি বলেছে? আমি বললাম, আরো কিছুদিন ওইখানে থাকবে। মিথ্যা বললাম। আম্মু বলল, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। যাহ বাবা, বেঁচে গেলাম, মনে হচ্ছে আমাকে রিমান্ডে দিয়েছে। শালা অবন্তী আব্বু আম্মুকে কি বুঝিয়েছে কে জানে, আমার সাথে একরকম করলো আর আব্বু আম্মুর সাথে অন্যরকম, বুঝলাম না। যাই হোক, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে চলে গেলাম। এভাবে 2 দিন গেল। অবন্তীর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, সেও আমাকে কোনো কল বা মেসেজ দেয়নি। একদিন অফিসে কাজ করতেছি, 10টা 30 বাজে। এমন সময় আইমান কল দিল। আইমান বলল, হ্যালো তামিম। আমি বললাম, বল। আইমান বলল, তুই কই? আমি বললাম, অফিসে। তুই কোথায়? আইমান বলল, আমি তো অবন্তীর বাসার সামনে। আমি বললাম, কোনো খবর পাইছিস? আইমান বলল, এইমাত্র একটা গাড়ি অবন্তীদের বাসার সামনে আসলো আর অবন্তী সেটাতে উঠে চলে যাচ্ছে। আমি বললাম, গাড়িতে কে দেখছিস? আইমান বলল, না, দেখা যাচ্ছে না। আমি বললাম, আচ্ছা দোস্ত, তুই গাড়িটা ফলো কর, আর কি হয় আমাকে জানা। আইমান বলল, আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিল। আমি একটু টেনশনে পড়ে গেলাম, অবন্তী কার সাথে ঘুরতেছে। 11টা 20-এ আইমান আবার কল দিল। আইমান বলল, তামিম। আমি বললাম, বল। আইমান বলল, ঘটনা তো কিছুই বুঝলাম না। আমি বললাম, কেন, কি হয়েছে? আইমান বলল, তোর অবন্তী তো লিমার সাথে। আমি বললাম, কোন লিমা? আইমান বলল, আরে বেটা, আমাদের ফ্রেন্ড, তোর বসের মেয়ে। আমি বললাম, অবন্তী তো লিমার কথা শুনতেই পারে না। আইমান বলল, জানি, তোর বিশ্বাস হবে না, আমি ছবি পাঠাচ্ছি, তুই দেখ। আমি বললাম, আমার কাছে নর্মাল মোবাইল। আইমান বলল, আচ্ছা বিকালবেলা দেখা করিস। আমি বললাম, ঠিক আছে। আজকে অবন্তী লিমার সাথে কি করে? আইমান বলল, আমি কেমনে বলবো, তুই লিমারে জিজ্ঞেস করিস। আমি বললাম, আচ্ছা তুই আর একটু ফলো কর। আইমান বলল, ওকে। আমি বললাম, আমি বিকালবেলা তোর সাথে দেখা করব। আইমান বলল, ওকে। কল কেটে দিল। কাজ শেষ করে বিকালবেলা আইমানের সাথে দেখা করলাম। আইমান ওর মোবাইলে তোলা ছবিগুলো আমাকে দেখাতে লাগলো। আসলেই তো, এটা যে লিমা। কিন্তু অবন্তী লিমার নামও শুনতে পারে না। আমাকে কয়েকবার হুমকি দিয়েছে যাতে লিমার সাথে দেখা না করি, কিন্তু এখন দেখছি সে নিজেই লিমার সাথে হাত ধরাধরি করে হাঁটছে। কাহিনী তো একটা আছে যেটা আমি জানি না, কিন্তু আমাকে এভাবে বসে থাকলে চলবে না। এই কাহিনীটা কি সেটা বের করতে হবে। আইমান বলল, এই তামিম, কি ভাবতেছিস? আমি বললাম, দুইজন একসাথে কি করে সেটা। আইমান বলল, লিমাকে জিজ্ঞেস কর, তাহলে কাহিনী বুঝে যাবি। আমি বললাম, কিন্তু লিমা কি আমাকে বলবে? আইমান বলল, বলবে না কেন, অবশ্যই বলবে। আমি বললাম, না রে, লিমার পেট থেকে সহজে কথা বের হয় না। আইমান বলল, ওরে ইমোশনাল করে বের করতে হবে। আমি বললাম, কিন্তু কিভাবে? আইমান বলল, কিছু একটা চিন্তা কর। আমি বললাম, দেখছি। আচ্ছা এখন কল দিব। আইমান বলল, তুই কি পাগল হয়েছিস? এখন দিলে ভুলেও বলবে না। তোর সাথে যখন দেখা হবে তখন সিস্টেমে জিজ্ঞেস করে নিবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। খাওয়া দাওয়া করে বসে বসে ভাবতে লাগলাম, আসলে অবন্তী কি করতে চাচ্ছে। 2 দিন পর আমি অফিসে কাজ করতেছি। এমন সময় লিমা আমার ডেস্কে আসলো। লিমা বলল, কি রে তামিম, কি খবর? আমি বললাম, ভালো না রে। লিমা বলল, কেন, বইয়ের জন্য খারাপ লাগছে বুঝি? এই তো ফকিন্নি মুখ দিয়ে আসল কথা বের করেছে, বাকি কথাগুলো বের করে নেই। আমি বললাম, না রে দোস্ত, বইয়ের জন্য না। লিমা বলল, তাহলে? আমি বললাম, আমি আর বেশি দিন বাঁচবো না রে। লিমা বলল, তুই এগুলো কি বলিস, পাগল হলি নাকি? আমি বললাম, সত্যিই বলছি, ডাক্তার বলেছে আর বেশি দিন নাই। রিমা বলল, এই তোর শরীর ঠিক আছে তো? আমি একেবারে নরম গলায় বললাম, দোস্ত আমি তো চলে যাব, যাওয়ার আগে একটা রিকোয়েস্ট রাখবি প্লিজ। লিমা বলল, তুই কি বলতেছিস সেগুলো? আমার মাথা ঘুরতেছে, তোকে তো দেখে ভালোই মনে হচ্ছে। আমি বললাম, না রে, বল, আমার রিকোয়েস্টটা রাখবি। লিমা বলল, কি রিকোয়েস্ট বল। এই তো লাইনে আইছে। আমি বললাম, অবন্তীর সাথে কি চলতেছে বলবি, মরার আগে জানতে চাই। লিমা চুপ করে আছে। আমি বললাম, কি হলো বল। লিমা বলল, তুই কিভাবে জানিস?
আমি বললাম তোকে আর অবন্তীকে আমি একসাথে দেখেছি, প্লিজ বল। লিমা বলল তোর সাথে যখন আমি মায়ের বিয়েতে হেসে হেসে কথা বলছিলাম তখন অবন্তী এসে আমার হাত ধরে কান্না করতে লাগলো আর বলল যাতে তোর সাথে যেন না মিশি। আমি বললাম তো তুই কি বললি? লিমা বলল আমি বলেছি তুই আর আমি জাস্ট ফ্রেন্ড, আর কোনো সম্পর্ক নেই। অবন্তীকে রাগানোর জন্যই আমরা বিয়েতে এমন করেছি। এরপর থেকে আমার আর অবন্তীর মাঝে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। আমরা এখন একে অন্যকে তুই করে ডাকি। আমি বললাম তো আমাকে বলিসনি কেন? লিমা বলল অবন্তী বলতে নিষেধ করেছে, তোকে নাকি শাস্তি দিবে। আমি বললাম কি শাস্তি? লিমা বলল তুই যাতে অন্য মেয়ের সাথে আর জীবনেও কথা না বলিস। আমি বললাম আমি যে এখানে চাকরি পেয়েছি সেটাও কি বলে দিয়েছিস? লিমা বলল তুই জয়েন করতে আসার আগেই ওরে বলে দিয়েছি, সে তোর আব্বু আম্মুকে জানিয়ে দিয়েছে। আমি বললাম তার মানে আমি বলার আগেই আব্বু আম্মু আর অবন্তী জেনে গেছে? লিমা বলল আমি বললাম আচ্ছা এখন আমাদের মধ্যে একটু ঝামেলা চলতেছে, তুই সেটা জানিস? লিমা বলল জানবো না কেন, আমার বুদ্ধি দিয়েই তো অবন্তী এগুলো করতেছে। আমি বললাম তার মানে এসবের মধ্যে তুইও আসিস? লিমা বলল রে দোস্ত, আমি অনেকবার না করেছি কিন্তু অবন্তী আমাকে কিছুতেই ছাড়িনি, তাই করতে বাধ্য হলাম। কিন্তু আসল কথা কি জানিস? আমি বললাম কি? লিমা বলল অবন্তী তোকে অনেক ভালোবাসে। আমি বললাম কচু বাসে, ও জীবনেও আমাকে মেনে নিবে না। লিমা বলল নিবে দেখিস। আচ্ছা এবার বল তোর কি হয়েছে? আমি বললাম আমার আবার কি হবে? লিমা বলল তুই না একটু আগে বললি তুই আর বেশি দিন নেই। আমি বললাম আরে ফকিন্নি, এটা মিথ্যা ছিল, তোর পেট থেকে আসল কথা বের করার জন্যই এমন করেছি। লিমা বলল কি তুই এটা করতে পারলি? আমি বললাম তুই যদি পারিস আমি কেন পারবো না? লিমা বলল দাঁড়া আমি অবন্তীকে সব বলে দিব। আমি বললাম বলে দে, তাতে তুই বাস খাবি, আমার কি? লিমা বলল ধুর আমি তোদের কারোর সাথেই নেই। আমি বললাম মনু, মাইনকে চিপায় আটকাইছো, বের হওয়ার সুযোগ নেই, বেশি চালাকি করলে এই অবস্থাই হবে। লিমা বলল আমি আর এইসবের মধ্যে নেই। আমি বললাম তুই আগে ছিলি, এখনো আসোস অ্যান্ড আগামীতেও থাকবি। শোন। লিমা বলল আবার কি? আমি আর তোকে কোনো ইনফরমেশন দিব না, তুই এত হারামি আগে জানতাম না। আমি বললাম আরে আগে কথা তো শোন। লিমা বলল বল। আমি বললাম আমি যে সব কিছু জেনে গেছি অবন্তী যাতে না জানে। লিমা বলল আমি ওরে বলে দিব। আমি বললাম ওকে বলিস, আমি অবন্তীকে বলবো লিমা নিজে এসে আমাকে সত্যি কথা বলে দিছে। তখন অবন্তীর পক্ষ থেকে খুব সুন্দর আর সাজানো একটা বাস খাবি, সো অবন্তীকে কিছু বলবি না। লিমা বলল আচ্ছা। লিমা চলে গেল। আমি চেয়ারে হেলান দিয়ে বসলাম, এবার একটু শান্তি আসলো। শালার অবন্তী জীবনটা শেষ করে দিল। কোথায় এসে আমার সাথে রোমান্স করবে সেটা না করে উল্টো আমাকে বাজ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বালিকা তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তামিম কি জিনিস এবার ভালো করে টের পাবা। আইমান হারামিকে কল দিয়ে আসার জন্য বললাম, দেখা করব। সন্ধ্যার সময় আসলো। আইমানকে সবকিছু বললাম। আইমান তো পুরো টাসকি খেয়ে বসে আছে। আইমান বলল আরে কি বলিস? আমি বললাম সত্যি। আইমান বলল অবন্তীর দিকে তাকালে তো মনে হয় নিষ্পাপ একটা মেয়ে, কিছুই জানে না, ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিন্তু ওর ভিতরে এত প্যাঁচ। আমি বললাম দাঁড়া আমি ওর প্যাঁচ বের করছি। আইমান বলল একটা জিনিস আমার মাথায় আসছে না। আমি বললাম কি? আইমান বলল অবন্তী তোরে হঠাৎ শাস্তি দিতে যাবে কেন? আমি বললাম আমি জানি না, সেখানেও হয়তো কোনো রহস্য আছে। আইমান বলল দেখ এবার কি হয়। আমি বললাম দোস্ত আমি যাই, কালকে দেখা করব। আইমান বলল কোথায় যাবি? আমি বললাম এখন বাসায় যাব, রেডি হয়ে অবন্তীদের বাসায় যাব। আইমান বলল অবন্তীদের বাসায় কেন? আমি বললাম তুই এখনো ছোট, বুঝবি না কিছু, আরো বড় হয়ে নে, তারপর নিজে নিজে বুঝে যাবি। আইমান আবুলের মতো তাকিয়ে রইল। আমি বাসায় চলে গেলাম, ফ্রেশ হয়ে আব্বুর কাছে আসলাম। বাবা বলল কোথাও যাবি নাকি? আমি বললাম বাবা বলল কোথায়? আমি বললাম তোমার বেয়াই মশাইয়ের বাসায়। বাবা বলল এত রাতে ওখানে কেন? আমি বললাম কেন যেতে পারি না? বাবা বলল পারবি না কেন? শ্বশুরবাড়ি মধুরহারি, যখন ভালো লাগবে তখন যাবি। এখন কি অবন্তীর কথা খুব মনে পড়ছে? আমি বললাম আরে এগুলো কি বলো, দূর যাবই না। বাবা বসে বসে হাসতেছে। আমি রান্নাঘরে গেলাম, আম্মুকে বলে বেরিয়ে গেলাম। 30 মিনিট পর অবন্তীদের বাসায় গেলাম, কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দেয়, তাকিয়ে দেখি অবন্তীর আম্মু। আমাকে দেখেই মোটামুটি একটা টাস্কি খেলো। খাওয়ার কথা যেখানে তামিমকে বলতে বলতে আসে না, সেখানে নিচ থেকে এসে হাজির, তাও আবার রাতের বেলা। শাশুড়ি বলল আরে তামিম আসো বাবা আসো। আমি সালাম দিয়ে ভিতরে গেলাম। অবন্তীর বাবা বসে বসে টিভি দেখতেছে, আমাকে দেখে উঠে দাঁড়ালো। আমি ওনার সাথে কৌশল বিনিময় করলাম।
শ্বশুর বলল অবন্তী রুমে আছে, যাও। আমি বললাম যাবো, এখন না, একটু পর। শ্বশুর বলল তাহলে বসো, গল্প করি। আমি ওনার পাশে গিয়ে বসলাম। বাবা মায়ের কথা জিজ্ঞেস করলাম, চাকরি বাকরির কি খবর জিজ্ঞেস করলাম। আমি ওনার পাশে বসে সবকিছুর উত্তর দিচ্ছি। কিছুক্ষণ পর অবন্তী আসলো। আমাকে দেখেই ভূত দেখার মতো অবাকে দাঁড়িয়ে রইল। আমি ওরে পাত্তা না দিয়ে আবার শ্বশুরের সাথে কথা বলতে লাগলাম। একসাথে খেয়ে আমি অবন্তীর রুমে চলে গেলাম। একটু পর অবন্তী আসলো। অবন্তী বলল, কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? আমি বললাম সেটা আপনাকে কেন বলবো। অবন্তী বলল, আজব তো, আমার রুমে এসে শুয়ে আসো, অথচ আমাকেই বলবে না। আমি বললাম আমি আমার বইয়ের রুমে আসছি, আপনার সমস্যা কোথায়? অবন্তী বলল, তামিম, এসবের মানে কি? আমি বললাম মানে খুব সোজা, আমি আমার বউয়ের কাছে আসছি আর বউয়ের সাথেই থাকবো। অবন্তী বলল, দেখো তামিম, ভালো হবে না কিন্তু, আমি কিন্তু চিৎকার করব। আমি বললাম তো করেন, দেখি কি আসে। অবন্তী একটু ভয় পেয়ে গেল। তারপর আমার একটু সামনে আসলো। অবন্তী বলল, তামিম, তুমি সত্যি করে বলো তো কেন আসছো? আমি বললাম কেউ একজনকে অনেক ভালোবেসে ফেলেছি, ওরে ছাড়া থাকতে পারছি না, তাই চলে আসলাম। অবন্তী কিছুক্ষণ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর আমার পাশে এসে বসলো। অবন্তী বলল, কাকে ভালোবাসো? আমি বললাম যে এখন আমার পাশে বসে আছে। অবন্তীর চোখে পানি টলমল করতেছে। আমি ওর একটা হাত ধরে বললাম, আমি কি এতই বাজে, এতই খারাপ যে আপনি আমাকে মেনে নিতে পারছেন না? অবন্তী চুপ করে আছে। আমি বললাম, এটা ঠিক যে আপনি কখনো আমাকে মন থেকে মেনে নেবেন না। আবার এটাও জানি কোনো এক কারণে আপনি আমাকে শাস্তি দিতে চেয়েছেন, কিন্তু এমন শাস্তি দিচ্ছেন আর একটু হলেই তো আমি পৃথিবী ছেড়ে শেষ করার আগেই। অবন্তী আমার মুখে হাত দিল। অবন্তী বলল, না প্লিজ, এগুলো ভুলেও মুখে আনবে না। একজনকে হারিয়ে ফেলেছি, আর কাউকে হারাতে চাই না। এইসব কিছুর জন্য আমি অনেক অনেক সরি। আমি বললাম, তো কেন এমন করলেন আমার সাথে? আমার দোষটা কি ছিল? অবন্তী বলল, তুমি যখন মায়ের বিয়েতে লিমার সাথে হেসে হেসে কথা বলতেছিলে, সেটা দেখে আমার ভিতরে একটা মোচড় দেয়। মনে হলো আমি খুব দামি একটা জিনিস হারিয়ে ফেলতেছি। তোমার আড়ালে আমি লিমাকে সব বলি, তখন উনি হাসি মুখে সব বলে দেয়, যেটা তোমার আর ওর প্ল্যান ছিল। তবু আমার মনে একটা ভয় ছিল যে তোমাকে যদি কেউ নিয়ে যায় বা তুমি যদি অন্য কারো হয়ে যাও, সেজন্য সেই দিন রাতে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। আমি বললাম, সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পর একবারও জাননি কেন? অবন্তী বলল, গিয়েছি, সেটা তুমি দেখার আড়ালে। তুমি যখন ঘুমিয়ে থাকতে তখন যেতাম, আব্বু আম্মুর সাথে কথা বলে তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার চলে আসতাম। আমি বললাম, কিন্তু এত নাটক করার মানে কি? অবন্তী বলল, তামিম, তুমি যখন চাকরিটা পাইছো তখন আমি কি পরিমাণ খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। কিন্তু দুঃখের বিষয়, তুমি তোমার চাকরির ব্যাপারে কিছুই বলনি, উল্টো লিমাই আমাকে বলেছে। আমি বললাম, তখন বলিনি ঠিক আছে, কিন্তু বাসায় এসে তো বলতাম। আমি ভাবছিলাম মিষ্টি কিনে নিয়ে গিয়ে আব্বু আম্মু আর আপনাকে একসাথে খুশির খবরটা দিব। অবন্তী বলল, সেটা না হয় ঠিক আছে, কিন্তু একবার কল করে বললে কি এমন ক্ষতি হয়ে যেত? আমি বললাম, ক্ষতি হতো না, ইচ্ছা ছিল বাসায় গিয়ে বলবো। আচ্ছা, সেই দিন রাতে আমাকে এত অপমান কেন করলে তাহলে? অবন্তী বলল, তামিম, আমি জানি তুমি অনেক ভালো, তোমাকে হার্ট করার মতো কোনো কথা আমার কাছে ছিল না, তাই সেদিন আবল তবল কি বলেছি নিজেও জানি না। আমি বললাম, তো কেন বললেন? অবন্তী বলল, তোমার ভাইয়া যখন ছিল তখন আমাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু তুমি প্রতিদিন কাজ থেকে এসে ফ্লোরে ঘুমিয়ে যেতে। আমি বললাম, আপনি তো বলেছেন আপনি আমাকে মেনে নিতে পারবেন না, সেজন্যই তো ফ্লোরে থাকতাম। অবন্তী বলল, তামিম, জানো, তোমার ভাইয়াকে এত ভালোবেসেছিলাম যে তোমার ভাইয়ার জায়গায় অন্য কাউকে কোনোদিন কল্পনাও করতে পারি না, তাই তোমাকে কথাগুলো বললাম। কিন্তু সত্যি কথা হচ্ছে, এইভাবে তো আর লাইফ যায় না। আমি বললাম, তো আমাকে বলতেন। অবন্তী বলল, সব কথা মুখে বলতে নেই, কিছু কথা বুঝে নিতে হয়। তুমি যদি ফ্লোরে না থেকে খাটে থাকতে, আমি কি কিছু করতে পারতাম? আমি বললাম, সেটা না হয় পারতেন না, কিন্তু পরে বলতেন সব পুরুষই সমান, শুধু মেয়েদের সাথে থাকতে চাই। অবন্তী বলল, মোটেও না। আমি বললাম, তো এত কিছু করার কারণটা কি? অবন্তী বলল, দেখলাম। আমি বললাম, কি দেখলেন? অবন্তী বলল, আমার বরটা আমাকে ভালোবাসে কিনা। আমি বললাম, তাই নাকি? অবন্তী বলল, হুম। আমি বললাম, তো কি রেজাল্ট পেলেন? অবন্তী বলল, সেটা জানি না, তবে এটা মনে হচ্ছে পৃথিবীর ভাগ্যবতী নারীদের মধ্যে আমি একজন, যে তোমার ভাইয়ার মতো ছেলেকে পেয়েছি। নিজের বাবা মায়ের চাইতেও 3 গুণ ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি, আর সেরা ভাগ্যবতী এই জন্য সবশেষে তোমাকে পেয়েছি। আমি কি বলবো বুঝতে পারছি না। অবন্তী বলল, খুব ভালোবাসি তোমায়, বলে বোঝাতে পারবো না। আমি বললাম, কিন্তু আপনি যে বললেন অন্য কোনো মেয়েকে বিয়ে করতে, আমি তো আইমানকে বলে দিছি অন্য মেয়েকে খুঁজতে। অবন্তী বলল, ওই কি বললে তুমি, খুন করে ফেলবো। আমি বললাম, কেন, আপনি তো বললেন। অবন্তী বলল, আমি বললেই কি করতে হবে?
আমি বললাম আপনার আবদার না রেখে পারি। অবন্তী বলল, খুব ভালোবাসি তোমায়, পারবো না তোমাকে ছাড়া থাকতে, পারবো না তোমাকে অন্য কারো হতে দিতে। আমি চুপ করে রইলাম। আমি বললাম, ভাবতেছি আপনাকে এখন কি বলে ডাকবো, ভাবি নাকি অবন্তী? অবন্তী বলল, মার খাবা কিন্তু। ভাবি কেন ডাকবে? আচ্ছা, মাঝখানে ভাবি ডাকিও। ভাবি ডাক শোনার মাঝেও অন্যরকম একটা আনন্দ আছে। আমি বললাম, ও তাই নাকি? অবন্তী বলল, বাট একটা শর্ত আছে। আমি বললাম, কি সেটা? অবন্তী বলল, আজ থেকে আপনি নয় তুমি করে বলতে হবে। আমি বললাম, কিছুক্ষণ চুপ করে রইলাম। অবন্তী বলল, এই তামিম, চুপ করে আছো কেন? আমি বললাম, ভাবতেছি। অবন্তী বলল, কি ভাবছো? আমি বললাম, আব্বু আম্মুর ইচ্ছাটা কিভাবে পূরণ করব, আজ থেকে কার্যক্রম শুরু করব কিনা সেটা ভাবছি। অবন্তী বলল, কোন ইচ্ছা? আমি বললাম, ওই যে নাতি নাতনির ইচ্ছাটা। অবন্তী লজ্জায় লাল হয়ে গেল। তারপর বলল, এই একদম ফাজলামো করবে না। আমি বললাম, ফাজলামো করি তাই না? এই কথা বলেই অবন্তীর হাতটা ধরে এক টান দিলাম। অবন্তী নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমার বুকের উপর এসে পড়ল। অবন্তী বলল, এই তামিম, শোনো শোনো। আমি বললাম, বলো। অবন্তী বলল, তোমার না অনেক ইচ্ছা ধুমধাম করে বিয়ে করা? আমি বললাম, ছিল, বাট এখন বলে লাভ কি? অবন্তী বলল, বলে লাভ আছে, আমাদের বিয়েটা আবারও হবে, এন্ড সেটা তোমার ইচ্ছা মতোই। আমি বললাম, অনেক টাকা লাগবে, কিন্তু পাবো কোথায়? অবন্তী বলল, সেটা তুমি জানো, বাট যদি বিয়ের অনুষ্ঠান না হয় তাহলে কিন্তু আমি তোমাদের বাসায় যাব না, আর আমাকে টাচও করতে দিব না। আমি বললাম, এটা কেমন কথা? অবন্তী বলল, যেটা বলেছি সেটাই হবে। আমি বললাম, আরে ধুর, এই মুহূর্তে টাকা কই পাবো, আর আব্বু আম্মুকে কি বলবো? অবন্তী বলল, আচ্ছা আব্বু আম্মুকে বোঝানোর দায়িত্ব আমার। আমি বললাম, আচ্ছা দেখি কি করা যায়। অবন্তী বলল, দেখো, আর এখন নিচে থাকবা। আমি বললাম, মানে? সবকিছু তো ঠিকঠাক, আবার নিচে কেন? অবন্তী বলল, কোনো কিছুই ঠিক নেই। বলছি না, অনুষ্ঠান ছাড়া, তোমার মনের আশা পূরণ হওয়া ছাড়া খাটে উঠতে দিব না। আমি বললাম, এটা কোনো কথা? নিচে থেকে থেকে আমার সমস্যা হয়ে গেছে, প্লিজ আজকে অন্তত উপরে থাকতে দাও। অবন্তী বলল, ওকে, বাট একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? অবন্তী বলল, আমাকে টাচ করতে পারবা না, দুজনের মাঝখানে কোলবালিশ থাকবে। আমি বললাম, আচ্ছা বাবা, ঠিক আছে, তারপরে উপরে থাকি। অবন্তী বলল, ওকে, ওই পাশে গিয়ে শুয়ে পড়ো। আমি বললাম, আপনি ঘুমাবেন না? অবন্তী বলল, বলছি না তুমি করে বলতে। আমি বললাম, ও সরি। অবন্তী বলল, তুমি ঘুমাও, আমি পরে ঘুমাবো। কি আর করার, মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ঘুমিয়ে গেলাম। আমি আবার সবসময় কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাই। রাতের বেলা মনে হচ্ছে কোলবালিশ নড়াচড়া করছে, কিন্তু কোলবালিশ এত নরম কিভাবে হয়? আস্তে করে তাকিয়ে দেখি কোলবালিশ নিচে পড়ে আছে, আর অবন্তী আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এজন্যই তো বলি, কোলবালিশ এত নরম কেন? এটা যে আসল কোলবালিশ। যাই হোক, আমিও কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠলাম কারো মিষ্টি হাসি দেখে, বা ভেজা চুল দেখে, আবারও কিয়াস খেলাম। তো সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।